মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর অঙ্ক কষে দেখি 1.3 কোশ্চেন নাম্বার 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খুব সহজ কনসেপ্টে ক্লিয়ারলি বুঝবো। তাহলে আজকের টপিক কি বলতো? ক্লাস 10-এর অঙ্ক কষে দেখি 1.3 পেজ নাম্বার 13 বের করো। এখানকার 1 থেকে 9 নম্বর অঙ্ক যতগুলো রয়েছে সবগুলো অঙ্ক খুব সহজ নিয়মে করব, কারণ প্রত্যেকটা অঙ্কই খুব সহজ। এখানে প্রথম অঙ্ক পড়ছি, দেখো বলেছে 1 নম্বরে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। আচ্ছা, প্রথম কনসেপ্ট কি আসবে? চলো ক্লিয়ার কনসেপ্টে বুঝবো। দুটি ধনাত্মক বলতে সংখ্যা দুটো প্লাস হবে, তার মানে 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, এগুলো হচ্ছে প্লাস নাম্বার। কি বলেছে দেখো, অখণ্ড বলতে ভগ্নাংশ নয়। ভগ্নাংশ কি? যেরকম 2/3 ভগ্নাংশ হতে পারে। তাহলে এইরকম ফর্ম হবে, এরকম ফর্ম কিন্তু হবে না। এবার বলছি দেখো ধনাত্মক, তার মানে ঋণাত্মক সংখ্যা যেরকম -2 -4, এটাও কিন্তু হবে না। তার মানে এদের মধ্যে অর্থাৎ আমাদের সংখ্যাটাকে কি করতে হবে? প্লাস ফর্মে কিন্তু আমাদের আনতে হবে ধনাত্মক সংখ্যা। বুঝতে পারলে তো? তাদের অন্তর বলতে দুটি, দেখো এদের অন্তর বলতে তাদের বিয়োগ ফলটা কিন্তু 3 হবে এবং তাদের বর্গের যে সমষ্টি, সেই বর্গের সমষ্টিটা কিন্তু বলেছে 117। আচ্ছা, এবার আমরা প্রথমত কি করবো বলতো? এই সংখ্যা দুটোকে ধরে নেব। তাহলে প্রথম সংখ্যাটা ধরি, লিখবো দেখো সলিউশন লিখে লিখবা যে ধরি সংখ্যা দুটি। তাহলে প্রথম সংখ্যা যেটা হবে, প্রথম সংখ্যা আমরা ধরবো, প্রথম সংখ্যাটি সেটা হচ্ছে কি x। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? দেখো এখানে বলেছে অন্তর বলতে বিয়োগ, তাই না? দ্বিতীয় সংখ্যাটি হবে, দেখো এই ক্ষেত্রে x + 3 আমরা করতে পারি। কেন করতে পারি? তুমি অন্য কিছু ধরতে পারো। দেখো x প্লাস তা একটা সংখ্যা x রয়েছে, তাই তো? অন্তর বলেছে, অন্তর বলতে বিয়োগ, তারপরে দুটো সংখ্যার যদি তুমি অন্তর করো তাহলে এদের বিয়োগ ফলটা কি? দেখো x + 3, তার থেকে যদি এক্সটা বিয়োগ করে দেখো কাটাকাটি করলে কিন্তু আমাদের 3ই আসছে। আমাদের কিন্তু এখানে 3ই বলছে যে অন্তর 3 আসতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা কনসেপচুয়ালি বুঝলাম। পরের পাটে দেখো বলে যে তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গ বলতে কি? অর্থাৎ এই যে সংখ্যাটা আছে একে বর্গ করতে হবে এবং এই যে সংখ্যাটা আছে একেও বর্গ করতে হবে। তাদের আবার দেখো সমষ্টি বলতে কি? যোগ করতে হবে। সেই যোগ ফলটাই কিন্তু আমাদের বলেছে কি এখানে যে 117 হবে। তাহলে এখন আমরা লিখব যে সংখ্যা দুটির তাদের বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি মানে কি? প্রথম সংখ্যাটা কি আছে? x এর বর্গ মানে কি? x² হবে, ঠিক? এবং দ্বিতীয় সংখ্যাটা কি আছে? x + 3। তাহলে দেখবো আমরা x + 3 এর কি করবো বলো তো? বর্গ করব। আচ্ছা, এই যে বর্গের সমষ্টি বলতে যোগ, এই যোগ ফলটাই কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 117। বাস, এই তো গেল ম্যাথমেটিক্সের ইকুয়েশন। এবার এখান থেকে আমাদের কি করতে হবে? সলিউশন বের করতে হবে এবং এক্স এর মান বের করতে হবে। বাস, একদম সিম্পল অঙ্ক, একদম সোজা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এখান থেকে বা দিয়ে x এর স্কোয়ার লিখে দিলাম। এইবার এই যে ফর্মটা আছে x + 3, দেখো x + 3, এটা যদি আমরা স্কোয়ার ভাঙি a² b² ফর্মটাতে কি হয়? দেখো আমরা জানি যে a² + 2ab + b², এই যে এই ফর্মটা হয় না, এই ফর্মে কিন্তু আমাদের এটা আনতে হবে, আর কিচ্ছু না। তাহলে এই ফর্মে আনলে পর আমরা পাবো দেখো এখানে x² প্লাস পাবো দেখো 2 ডট, তারপরে কি আছে x, তাহলে লিখে দেবো x, তারপর আছে 3 লিখে দিলাম, তারপর লিখবো 3²। এই যে এই ফর্মটাতে, ওকে, এই ফর্মে কিন্তুই আমাদের আনতে হবে, এনে আমাদের ভাঙতে হবে, আর কিছু না। এটা সমান দেখো 117 দেওয়া আছে, লিখে ফেললাম। এবার বাদে লেখো, দেখো x² এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কটা x²? দুটো x², তাহলে 2x² হয়ে গেল। 3 দুগুণ কত? 3 দুগুণ হয় 6, লিখে দাও 6x। 3 তিরিখে কত? দেখো 3 এর স্কোয়ার মানে কি? 3² মানে কি? 3 × 3, দ্যাটস ইকুয়ালিটি 3 তিরিখে 9, তাহলে লিখে দাও এখানে 9। আর এই যে 117 আছে সমানের এইদিকে যদি নিয়ে আসো তাহলে কি হবে? চিহ্ন পরিবর্তন ঘটবে। চিহ্ন পরিবর্তন বলতে প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই তো সিম্পল একটা কনসেপ্ট। তাহলে এই 117টা সমানের এইদিকে চলে আসলে কি হয়ে যাবে? -117 হয়ে যাবে, দ্যাটস ইকুয়ালিটি 0। কোনো কনফিউশন নেই, একদম ক্লিয়ার কনসেপ্টে বুঝছি। তাহলে বাদই লেখো 2x², তাই তো? এখানে আছে কত? দেখো তো 6x, লিখে দিলাম 6x। 117 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? অবশ্যই 108 আসবে। এবার বাকিটা চলো এখানে আমরা সলিউশন
নামাবো, তাই না? এবার দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। তাহলে প্রত্যেক সংখ্যাকে 2 দিয়ে তুমি ভাগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার থাকছে 3x থাকছে -54 ইকুয়ালিটি আসছে 0। তাহলে এই দুইটাকে ওইদিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি কীরকম, বাদিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস লিখবো হচ্ছে কি 3x, তারপর লিখবো কি -54, এটা ইকুয়ালস টু 0। এই যে বেটা 2 ছিল, ওই বেটা 2 তুমি ওইদিকে চলে যাও, তাহলে এইদিকে চলে গেলে কি হবে, 0-র নিচে চলে যাবে, অর্থাৎ 0/2 হয়ে যাবে। আর 0/2 মানে তো 0ই হবে। তো এখন তো আমরা উঁচু ক্লাসে পড়ি, ক্লাস 10-এ পড়ি, তার জন্য এই পার্টটা না দেখে ডাইরেক্ট আমরা 0 লিখে দেবো। তাহলে এই কনসেপ্টে কিন্তু এলো, তাই না? আমরা বুঝে বুঝে অঙ্ক করবো, কারণ টার্গেট সবার আমাদের 100-এ 100 তোলা। তার জন্য অঙ্কের যে ভাষা সেগুলো দুর্ধর্ষ ভাষা দেবো, যেন নাম্বার কাটতে না পারে, যেন ফুলে ফুল আমাদের নাম্বার আসে। বা দিয়ে লেখো এখানে এক্স স্কোয়ার হবে, আর এখানে দেখো লক্ষ্য করে কত আসছে 3x এবং 54, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এই 3টাকে আমাদের ভাঙতে হবে, 9 - 6 করে দিলাম এখানে। আচ্ছা লজিক দেবো, আমি প্রত্যেকটা অঙ্কের লজিক বুঝিয়ে দেবো, চাপ নেই। এটা ইকুয়ালস টু 0 হচ্ছে, বা দিয়ে দেখো এই দেখো 9-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত আসছে, 9 থেকে 6 বিয়োগ করলে আসছে 3। দেখো 3 মিলে গেল, তাহলে প্রথম কন্ডিশন হোল্ড, মানে মিলে গেল। সেকেন্ড কন্ডিশন দেখো 9 আর 6, 6 নং 54, 6 নং 54, তাই না? 6 নং 54, অর্থাৎ 54। এই দেখো এখানে কিন্তু লজিক্যালি আমাদের মিলে গেল। তাহলে আমাদের এখানে আসছে এক্স স্কোয়ার 9x - 6x - 54 ইকুয়ালস টু 0। এরপরে আমরা শুধুমাত্র ফ্যাক্টর কমন নেব। দেখো এক্সটা কমন নিতে পারি, কারণ এখানে আছে কটা, দুটো এক্স, এখানে আছে একটা এক্স, দুজনের মধ্যে কিন্তু এক্স আছে। তাহলে একটা এক্সকে আমি বাইরে নিয়ে চলে যাব, তাহলে বাইরে নিয়ে চলে গেলে একটা এক্স এখানে পড়ে থাকবে। আর এখানে দেখো 9x এর থেকে যদি এক্সটা চলেই যায়, ঢেকে দাও, কি পড়ে থাকবে, একটা 9 পড়ে থাকবে। দেখো এই 9x এর থেকে এক্স পর চলে গেলে শুধু একটা 9 পড়ে থাকবে, তো লিখে দাও এখানে একটা 9, বাস লিখে দিলাম। এর পরের পার্টে দেখো এখানে যে পার্টটা আছে মাইনাস, দুজনের মধ্যে আছে মাইনাস, কমন নিলাম। এখানে কি আছে 6x, এখানে আছে 54, 54 মানে কি চিন্তা করো 9 × 6, এই বেটা 6কে বাইরে নিয়ে যাবো আমরা। তাহলে এখানে দুটো সংখ্যা লুকিয়ে আছে, একটা 9, একটা আছে 6। এই 6টাকে বাইরে নিয়ে চলে গেলে শুধুমাত্র 9 পড়ে থাকবে, তো 6 আমি বের করে নিয়ে আসলাম। তো 6 বেরিয়ে গেলে এখানে কি থাকবে, একটা x পড়ে থাকবে, তো x লিখে দিলাম আমি এখানে। আর এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যে 54-এর মধ্যে কি আছে, 9 এবং 6 আছে, তো 6 চলে গেলে কিন্তু 9 পড়ে থাকবে, এই যে 9টা পড়ে থাকবে, তো লিখে দাও এখানে 9। এবার গল্পটা হচ্ছে মাইনাস তো নিয়ে চলে গেলাম, তাহলে তো মাইনাস ভিতরে থাকছে না, তো মাইনাস ভিতরে না থাকলে কি থাকবে, একটা প্লাস। আমরা একটা প্লাস করে দেবো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, ওই যুক্তিও কিন্তু আমরা বুঝতে পারি, তাই কিনা? প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা লজিক দিয়ে বুঝবো। এবার x + 9 এখানেও আছে, এখানেও আছে, তো x + 9 আমরা লিখলাম, কমন নিলাম। তাহলে x + 9 এখান থেকে যদি চলে যায়, আমাদের পড়ে থাকবে একটা x, লিখে দাও x। আর এখানে দেখো -6 পড়ে থাকবে, লিখে দাও -6 = 0। এইবার আমাদের একটা কন্ডিশন হয় যে দেখো মাল্টিপ্লিকেশন অফ 2 ফর্ম, মানে এই ফার্স্ট ফর্ম এবং সেকেন্ড ফর্ম যেটা রয়েছে এটার গুণফলটাই 0। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার অ্যাজাম্পশন উই ক্যান সে দ্যাট সেপারেট পার্ট, অর্থাৎ এখানকার এনি ওয়ান, অর্থাৎ x + 9 0 হতে পারে, কিংবা x - 6 = কিন্তু 0 হতে পারে। তার জন্য আমরা লিখবো যে হয়, অর্থাৎ আইদার x + 9 = 0, যদি এই পার্টটা 0 হয়, অথবা আমরা বলতে পারি কীরকম যে x - 6 এই পার্টটাও 0 হতে পারে। এইবার যদি x + 9 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে বা দিয়ে x = এই 9টা ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে, -9 হয়ে যাবে, ঠিক? আর এখান থেকে দেখো বা দিয়ে আমরা লিখতে পারি, চলো একটা করে দিলাম, x = দেখো এই -6টা ওইদিকে গেলে পরে অনলি একটা 6 হয়ে যাবে। এইবার গল্পটা দেখো, এখানে বলেছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু এখানে তো আমাদের -9 আসছে, কিন্তু কোশ্চেনে কিন্তু বলছে যে ধনাত্মক, তাহলে পরে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু ভালো করে বুঝবো। দেখো ধনাত্মক বলেছে কিন্তু আমাদের এখানে মাইনাস আসছে, তার জন্য আমরা লিখবো যে যেহেতু সংখ্যা দুটি অখণ্ড ধনাত্মক তাই লিখবো দেখো x = -9 মানটি গ্রহণযোগ্য নয়। কেন নয়, ক্লিয়ার বুঝে গেলে? কেন হচ্ছে না, কারণ এখানে তো বলেই দিল যে মাইনাস, অর্থাৎ ধনাত্মক মান লাগবে, ঋণাত্মক মান চলবে না, তার জন্য মাইনাস মানটি গ্রহণযোগ্য হবে না। এবার আমরা লিখবো যে অতএব x = কী হবে আমাদের, এই যে 6 আছে, এই 6 কিন্তু হয়ে গেল, তার মানে প্রথম সংখ্যা কিন্তু আমাদের 6 বেরিয়ে গেল। এইবার গল্পটা হচ্ছে সংখ্যা দুটো কী কী হবে,
তো চলো আমরা এখানে লিখে দিই। দেখো প্রথম সংখ্যাটি হবে, দিয়ে লিখবো হচ্ছে কি 6, এই যে 6 বেরিয়ে গেল। এবং দ্বিতীয় যে সংখ্যাটা হবে, দ্বিতীয় সংখ্যাটি আমাদের কি ছিল, x+3 ছিল, তাই কি না? তাহলে x+3 মানে কি 6+3 কত হয়ে যাবে 9 আমাদের বেরিয়ে গেল। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত বেরোলো, একটা বেরোলো, দেখো প্রথমটা আসছে 6 এবং দ্বিতীয়টা আসছে কত 9। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে সংখ্যা দুটি হবে, প্রথমটি কত 6 এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে 9। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবং এই সংখ্যা দুটোই কিন্তু আমাদের দেখো প্লাস সংখ্যা বেরোলো, অর্থাৎ আমাদের কিন্তু ঋণাত্মক সংখ্যা বেরোলো না। টোটাল অঙ্ক করা হয়ে গেল। এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে আমরা 2 নম্বর অঙ্কতে যাচ্ছি। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। এটা আর একটা ইজি ম্যাথমেটিক্স আর মাধ্যমিকের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো প্রথমত বুঝবো আমরা একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তার মানে এর ভূমি যা হবে তার দেখো উচ্চতার দ্বিগুণ, মানে এক্ষেত্রে একটা হবে x, একটা হবে 2x, এবং এক্ষেত্রে লেখা বলেছে 18 মিটার বেশি। তাহলে 18 মিটার বেশি কিন্তু আর একটা কনসেপ্ট এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ 2x এর সাথে কিন্তু আমাদের 18 এই পার্টটা কিন্তু যোগ করতে হবে। এইবার দেখো ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এখানে ত্রিভুজটির কিন্তু আমাদের বের করতে হবে কি উচ্চতা। তাহলে আমাদের একদম সিম্পল কনসেপ্টে, তাহলে উচ্চতা যদি x ধরি তাহলে ভূমি কি হবে, ভূমি তার ডবল হবে, অর্থাৎ 2x হবে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের 18 করতে হবে। অর্থাৎ উচ্চতা যদি x হয় তাহলে ভূমিটা কি হচ্ছে দেখো 2x হবে, এবং তার সঙ্গে 18 সংখ্যাটা কিন্তু আমাদের যোগ করতে হবে। তাহলে এটা যদি সাপোজ উচ্চতা হয় তাহলে এটা কিন্তু হবে ভূমি। বাস কনসেপ্ট ক্লিয়ার হলো। আবার চলো বুঝি, যদি সাপোজ উচ্চতা x হয় তাহলে ভূমি কি দেখো বলেছে তার দ্বিগুণ বলতে 2x অপেক্ষা 18 বেশি বলতে যোগ, অর্থাৎ 2x এর সাথে আমাদের 18 ধরতে লাগবে। এই তো গেল সিম্পল একটা কনসেপ্টের ম্যাথমেটিক্স। এবার চলো আমরা স্পিডে খাতার মধ্যে সলভ করে নেই। তো প্রথমত লিখবো দেখো সলিউশন দিয়ে ধরি ত্রিভুজটির উচ্চতাটা আমরা কি লিখবো দেখো x মিটার আছে না, মিটার, তাহলে x মিটার লিখে নিলাম। আচ্ছা হলো মিটার। এইবার গল্পটা হচ্ছে অতএব ত্রিভুজটির কি লিখবো আমরা ভূমি। তো ভূমির কন্ডিশন আমরা লিখলাম কি দেখো 2x + 18 হলো, তাহলে লিখবো ত্রিভুজটির ভূমি কত হবে দেখো 2x হবে। কেন দ্বিগুণ বলেছে, দ্বিগুণ বলতে x এর দ্বিগুণ কি হবে 2x, অপেক্ষা বলছে 18 বেশি বলতে 18 যোগ করে দেবো, এত মিটার। বাস হয়ে গেল। এইবার আমরা জানি যে ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে তার ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তো ওই রিপোর্টটাই আমরা কাজে লাগাবো এবং তার সঙ্গে সুন্দর একটা ভাষা দেবো যে উই নো, বা লিখবো আমরা জানি, এটা উঁচু ক্লাসের ভাষা কিন্তু খুব ইউজ করা হয় 11-12 সায়েন্সে। তো উই নো লেখা হয় বা আমরা জানি লিখি, যে আমরা জানি যে ত্রিভুজের কি লিখবো যে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, এটা কি হয় হাফ ইন্টু বলবো কি তার ভূমি ইন্টু কি হয় তার উচ্চতা হয়। বাস এই হলো সূত্র, এই সূত্রটাই আমরা জানি। তো এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো এই মানটাই আমাদের দেওয়া আছে 360 অর্থাৎ 360, এই মানটা দেওয়া আছে, তাই তো 360 মিটার বর্গমিটার দেওয়া আছে। বাস এবার আমরা জাস্ট মানগুলো পুট করব। তাহলে হাফ লিখবো, হাফের সাথে দেখো এই যে এখানে কি আছে ভূমি আছে, দেখো ভূমি আছে 2x + 18, লিখবো 2x প্লাস লিখবো 18, আর উচ্চতা কত আছে, উচ্চতা আছে x, তো লিখে দাও x, এটার সমান আছে দেখো 360। এবার বা দিয়ে লিখলে আমরা লিখবো দেখো 2x এর সাথে যদি x গুণ করতে তাহলে কি হবে 2x², দেখো এই পার্টের সাথে এটা গুণ করলে এখানে একটা x এখানে একটা x, তাহলে কি হবে x² হবে। তারপরে লক্ষ্য করে দেখো 2x এর সাথে যদি 2x এর পার্ট হয়ে গেলে এবার 18 সাথে, মানে 18 সাথে যদি x গুণ করতে তাহলে কি হবে 18x হবে, তাই তো। আর এই যে হাফটা আছে ওই দিকে নিয়ে যাও, তাহলে 360 তার সাথে আমরা হাফ, এই যে দেখো এখানে নিচে আছে সমানের ওই দিকে যদি কোনো কিছু যায় তার কি হয় সাইন চেঞ্জ হয়। সাইন বলতে প্লাস থাকলে মাইনাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, বাস এটাই কিন্তু। তাহলে এখানে কি ছিল ভাগ বলতে নিচে ছিল হাফ ছিল, তো এই নিচের দুইটা কি হবে ওইদিকে গেলে বিপরীত গেলতে উপরে চলে আসবে, তাই তো। তাহলে এখানে লিখতে পারি দেখো 360কে 2 দিয়ে গুণ করলে কত হবে 720 হবে, এটা আমরা জানি। 36 × 2 = 72, শূন্য বসিয়ে দিলাম 720 হয়ে গেল। তাহলে এখান থেকে লক্ষ্য করো
প্রত্যেকটা সংখ্যা কিন্তু এখান থেকে আমরা দেখো 2 দিয়ে কিন্তু ডিভিজিবল করতে পারি, তো 2 দিয়ে ভাগ করতে পারি। তো 2 দিয়ে আমরা ভাগ করলে পরে ডাইরেক্ট 2 কমন নিয়ে নাও, বা হ্যাঁ 2 দিয়ে ভাগ করলেও হবে, বা এভাবে নিয়ে আসলেও হবে। চলো আমরা করেই ফেলি। 2 দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার প্লাস 9 হলো, আর এদিকে দেখো 720, অর্থাৎ এই যে দেখো 360 ইন্টু এটা আছে, তাহলে 360 গুণ লিখবো 2। তো প্রত্যেকটা পার্টে 2 আছে, 2কে ভ্যানিশ করে দাও, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9 পড়ে থাকবে, আর এখানে 360 পড়ে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টের যে 2গুলো আছে, 2গুলোকে আমরা ভ্যানিশ করে দিলাম, এই 2কে ভ্যানিশ করলাম, আর এদিকে 2কে ভ্যানিশ করে দিলাম। তো এই গেল হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি, এই সংখ্যাটা পাচ্ছি। এবার বাদ দিয়ে লেখো এই যে পার্টটা আছে এক্স স্কোয়ার প্লাস আছে 9x, তারপর দেখো মাইনাস 360 যেটা আছে লিখে ফেললাম। বাহ, বাস হয়ে গেল। এইবার আমরা এখানে বাকি পার্টটা সলভ করব। ওকে, অঙ্ক প্রায় শেষের দিকে কিন্তু আমাদের। তাহলে এখানে আছে কত, এক্স স্কোয়ার আছে, লিখে দাও এক্স স্কোয়ার বা দিয়ে, আর এখানে কত আছে 9x এবং 36। এইবার এই 9টাকে আমাদের এমন করে ভাঙতে হবে যেন আমাদের এই যে দেখো 360 যে সংখ্যাটা আছে, সেই 360 সংখ্যাটা যেন আমাদের চলে আসে, অর্থাৎ 360 যেন আমাদের চলে আসে। এইবার এটাকে আমরা এইভাবেও করতে পারি, দেখো 24 মাইনাস 15 করলাম, এটাকে আমরা এক্স করলাম, আর এদিকে আমাদের কত আছে 360, 360 ডিগ্রি লিখে দিলাম, 360 যাই হোক বর্গমিটার টেটার কিছু একটা। তো এক্স স্কোয়ার লিখবো, এদিকে দেখো 24-এর সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কী আসবে, 24x হবে, আর 15-এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো মাইনাস 15x। কেন মাইনাস, এখানে মাইনাস, তার জন্য মাইনাস লিখলাম, 360 লিখে ফেললাম, ইকুয়ালস টু 0 লিখলাম। বা দিয়ে লেখো, বা দিয়ে লিখলে দেখো আমাদের এখানে কি আসছে, এক্স যদি কমন নেই, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিলে পরে এখানে থাকবে শুধু একটা 24 পড়ে, তাহলে তো 24 আমাদের এখানে পড়ে থাকলো। এখান থেকে 15 কমন নাও, 15 কমন নিলে একটা এক্স থাকবে, আর এখানে 24 থাকবে, এটাই কোস্ট হবে 0। বা দিয়ে লেখো, দেখো 24, এই যে দেখো পার্টটা যদি বলি দেখো এক্স প্লাস 24 এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স প্লাস 24 আমরা কমন নিলাম, আমাদের পড়ে থাকবে কি, এখানে একটা এক্স, তো এক্স লিখে দিলাম, এখানে মাইনাস 15, তো মাইনাস 15 এখানে লিখে দিলাম, এটাই কষ্ট কত আসছে আমাদের 0 হলো, তাই তো বাস এটাই কিন্তু আমরা এখানে বলছি। আচ্ছা, এইবার দেখো লক্ষ্য করে এই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা 0, তাহলে আমরা লিখবো যে হয় কী লিখবো, দেখো হয় এক্স প্লাস 24 এই পার্টটা 0 হতে পারে, অথবা দিয়ে লিখবো যে অথবা এই দেখো এক্স মাইনাস 15 এটাও কিন্তু 0 হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা 0 হবে। তাহলে বা দিয়ে লেখো এই যে এক্স মাইনাস 24 মানে কি, দেখো এক্স এই 24টা দিকে চলে গেলে কী হবে, মাইনাস 24 হয়ে যাবে, আর এখানে একটা পার্ট পাচ্ছি আমরা, অথবা বা দিয়ে লিখবো দেখো বা এই যে এক্স এই যে 15টা আছে ওইদিকে চলে গেলে কী হবে, প্লাস 15 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো দুটো মান আসছে, একটা এক্স ইকুয়ালস টু মাইনাস 24 আর একটা এক্স ইকুয়ালস টু 15 আসছে। এইবার গল্পটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য, ভূমি, এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু কখনো ঋণাত্মক হয় না, বোঝা যাচ্ছে, এগুলো সবসময় পজিটিভ হবে। তো আমরা লিখবো যে যেহেতু 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 মাধ্যমিক পরীক্ষা তো একটু ভাষা ভালো করে দিতে লাগবে, যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ ডিস্টেন্স যেহেতু এখানে আছে তার জন্য বলবো যে ডিস্টেন্স কখনো ঋণাত্মক হচ্ছে না, যেহেতু উচ্চতা কখনো ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ হয় না, ঋণাত্মক হয় না, তাই এক্স ইকুয়ালস টু মাইনাস 24 মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের কি হবে, অতএব আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 15 হয়ে যাবে। এইবার লিখবো যে ত্রিভুজটির উচ্চতা সমান সমান দিয়ে লিখবো আমরা কত, 15 মিটার। বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বা সিম্পল একটা ম্যাথামেটিক্স, খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এবার খাতার মধ্যে টোটাল অঙ্কটা তুমি সুন্দর করে লিখে ফেলো, এরপরে আমি 3 নম্বর অঙ্কতে যাব। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, যে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। এটা আরেকটা ইজি ম্যাথামেটিক্স, খুবই সোজা অঙ্ক। দেখো লক্ষ্য করো, যদি একটি অখণ্ড বলতে ভাঙা সংখ্যা হবে না, ধনাত্মক বলতে অর্থাৎ পজিটিভ মান বের করতে হবে, সংখ্যার 5 গুণ বলতে যদি আমরা সংখ্যাটা এক্স ধরি তাহলে তার 5 গুণ কী হবে, দেখো এক্স ধরলে পারে তার 5 গুণ বলতে 5x হবে, বা সেটাই বলছে। তার বর্গের দ্বিগুণ বলতে এটাকে আবার স্কোয়ার করতে হবে।
তার অপেক্ষা 3 কম, 3 কম বলতে সেটা ঋণাত্মক, কম বলতে আমরা কী করবো বলো তো সবসময় বিয়োগ করব। যখন কম বলবে বিয়োগ, আর বেশি বললে আমরা কি করব যোগ করব। চলো অঙ্কটা খাতার মধ্যে করি, দেখো একদম খুবই ইজি, একদম কিচ্ছু নাই প্রশ্নটা। চলো আমরা সলিউশন করি, একদম সোজা অঙ্ক। তো প্রথমত লিখবো, দেখো যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কি ধরবো, দেখো সংখ্যাটি ধরবো হচ্ছে এক্স, হয়ে গেল। তো বলছে যে পরবর্তীকালে যে কন্ডিশন অনুসারে সংখ্যাটির 5 গুণ, তো লিখবো সংখ্যাটির 5 গুণ মানে কি, লক্ষ্য করো সংখ্যাটি যদি এক্স হয় তাহলে তার 5 গুণ কী হবে, 5x হবে। বুঝতে পারলে তো? যদি ধরো সাপোজ সংখ্যাটি যদি 1 হয় তাহলে 1-এর 5 গুণ কি 5, যদি 2 হয় তাহলে 2-কে 5 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 5 × 2 = 10 হবে। এই তো এই কনসেপ্ট, যা হবে তাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে এক্স থাকলে তাকে 5 দিয়ে গুণ করলে কী হবে, 5x হয়ে যাবে। এই তো কনসেপ্ট, সিম্পল একটা কনসেপ্ট, একদম ভেঙে ভেঙে বুঝতে হবে। বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটির বর্গ মানে কি, দেখো লিখবো সংখ্যাটির বর্গ মানে কি, তাহলে সংখ্যাটির বর্গের বলছে দেখো দ্বিগুণ। আচ্ছা দেখো বর্গের দ্বিগুণ ভেঙে ভেঙে লিখে দিচ্ছি এবং ফুল মার্কসের জন্য, সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটা কি এক্স, বর্গ বলতে কি স্কোয়ার মানেই তো বর্গ, দ্বিগুণ বলতে কি 2 দিয়ে গুণ, দেখো দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করো, তাহলে 2x স্কোয়ার হয়ে গেল। একদম কনসেপ্ট ক্লিয়ার, কোনো জায়গায় ডাউট নেই। এরপরে লক্ষ্য করো, আমাদের বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এইবার আমরা আসবো হচ্ছে মেইন কন্ডিশনে। মেইন কন্ডিশন বলতে কি, শর্তানুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দিস ম্যাথমেটিক্স উই ক্যান রাইট, কী লিখতে পারি, এই যে শর্তানুসারে, শর্ত অর্থাৎ কন্ডিশনে কি বলছে, সেই কন্ডিশনটা টোটালটা অবজার্ভ করার পরে কিন্তু আমরা একটা অ্যানালাইসিস একটা লাইন লিখবো, তাই না, যেটা হচ্ছে আমরা ইকুয়েশন ফর্ম করব। সেই ইকুয়েশন ফর্মটা আমাদের কী হচ্ছে, দেখো শর্তানুসারে, দেখো হচ্ছে 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে হলো সংখ্যাটি কি 2x স্কোয়ার, তার থেকে 5 দেখো 5x থেকে আমরা বিয়োগ করলাম, এই যে পার্টটা, এই পার্টের মানে কিন্তু আমাদের হবে 3 কম বলতে, অর্থাৎ এদের দুটোর বিয়োগফল করব, বিয়োগ করলে যে সংখ্যাটা বেরোবে সেটাই কিন্তু কম। আর যদি বলে বেশি বলতে এখানে যোগ করে দিতাম। কনসেপ্ট ক্লিয়ার? তো এইবার আমরা জাস্ট এটাকে সলিউশন করব। 2x স্কোয়ার লিখবো, -5x লিখবো, এই ব্যাটা 3 এদিকে নিয়ে আসলাম, তাহলে সমান সমানের এদিকে যদি ব্যাটা 3 চলে আসে তাহলে কী হয়ে যাবে, সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে কিছুই নাই মানে প্লাস, তাহলে তার মানে এটা কী হয়ে যাবে, দেখো মাইনাস হয়ে গেল। তো অর্থাৎ প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে গেল, এটা = 0। এইবার আমরা বাকিটা সলিউশন করব। 2x স্কোয়ার, দেখো 3 দুগুণ কত, 3 দুগুণ 6, 3 এবং 2 যদি গুণ করি 6 ক্লাস 8-এর ফ্যাক্টোরিয়াল ফর্ম ছিল, তাই না? তাহলে এখান থেকে আমরা করতে পারি, দেখো এই যে 6, যে এই যে 5 যে সংখ্যাটা আছে, এই 5 সংখ্যাটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, দেখো 6 - 1 আর এদিকে আসছে 0। কেন লিখছি, দেখো 6 1-কে 6 মিলে গেল, এবার দেখো 6-এর থেকে 1 বিয়োগ করলে 5, সেটাও কিন্তু আমাদের মিলে গেল, অর্থাৎ দুটো কন্ডিশন এখানে হোল্ড হয়ে গেল। তাহলে 2x স্কোয়ার লিখবো, -6x লিখবো, এই যে মাইনাস এখানে হয়ে যাবে +x, -3 = 0 লিখলাম, বাদ দিয়ে লেখো 2x কমন নিলে পরে আমাদের এখানে x থাকবে, আর এখান থেকে দেখো 6-এর থেকে 2 যদি 2 চলে যায় তাহলে কী হবে, 3 দুগুণ 6, মানে এখানে এটা 3 থেকে যাবে, আর এখানে লক্ষ্য করে এটা কী হবে, দেখো 1 কমন নিলে পরে x - 3 = হয়ে যাবে 0, বাদ দিয়ে লেখো এখানে কী থাকবে, দেখো x - 3 এখানেও আছে, তো x - 3টাকে কমন নিয়ে নিলাম, পরে থাকছে কি আমাদের 2x, লিখে দাও 2x, আর এখানে দেখো +1 আছে, লিখে দাও +1 = হয়ে গেল 0। এইবার বাকিটা আমরা এখানে সলভ করি, কি করব, দেখো x - 3 এবং আছে কি আছে হচ্ছে 2x প্লাস আছে 1 = 0, তাহলে এখান থেকে অর্থাৎ এটার মান 0 হতে পারে কিংবা এটার মান 0 হতে পারে, তাহলে তার জন্য লিখবো দেখো x - 3 = 0, অথবা লিখবো কি লিখবো, দেখো অথবাতে 2x প্লাস লিখবো 1 = 0। এবার x - 30 মানে কি, অর্থাৎ x = আমরা লিখতে পারি কীরকম 3, এই 3টার দিকে মাইনাস চলে -3 দিকে গেলে প্লাস হয়ে যাবে, আর এখান থেকে বাদ দিয়ে লিখবো দেখো 2x = এই যে 1টা দিকে গেলে কী হয়ে যাবে, -1 হয়ে যাবে, তাহলে x = কি হবে, -1/2 আমাদের হয়ে যাচ্ছে। বাস এটা কিন্তু আমরা এখান থেকে লিখছি। অতএব এবার গল্পটা হচ্ছে, কোশ্চেনে বলছে ধনাত্মক, তাহলে প্রথমত ধনাত্মক বলতে এটা তো ঋণাত্মক, অর্থাৎ মাইনাস আসছে, তাহলে এটা হবে না। তো লিখে দেবো যে যেহেতু ধনাত্মক সংখ্যার কথা বলা হয়েছে, তার জন্য আমরা বলবো যে x = -1/2 মানটি গ্রহণযোগ্য হবে না, বা সেটাই লিখবো যে অতএব দেখো বলবো যে সংখ্যাটি অখণ্ড ধনাত্মক
সংখ্যা, তাই তাই খণ্ড ভাঙা আপেল, না ভাঙা আপেল তো না বলে না, ভাঙা ডিম বলে। তাহলে এটা তো ভাঙা, 1/2 থেকে ভাঙা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটা তো হবেই না, কারণ এখানে বলছে অখণ্ড, মানে তোমাকে গোটা আপেল দিতে লাগবে, তাহলে ভাঙা আপেল হবে না, অর্থাৎ ভাঙা ডিম হবে না। তাই বলতে পারি যে x ইকুয়ালস টু, এই দেখো -1/2 মানটি গ্রহণযোগ্য নয়। মাধ্যমিকের ভাষা দেবো একদম দুর্ধর্ষ লেভেলের, যেন ভালো নাম্বার তুলতে পারো। গ্রহণযোগ্য নয় হলো, অতএব বলতে পারি কি, তাহলে কোন মানটা গ্রহণযোগ্য, তাহলে x ইকুয়ালস টু পড়ে আছে শুধুমাত্র +3, তাহলে লেখা হতো +3 হবে, বাস এই সংখ্যাটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে। তাহলে এখন লিখবো যে অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হবে, এটা কি হবে দেখো 3 হয়ে যাবে উত্তর, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল, হয়ে গেল কমপ্লিট। এরপরে আমরা 3-এর পরে কি করব, 4 নম্বর অঙ্কটা করব। ততক্ষণ তুমি এই অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো, এরপরে আমি 4 নম্বর অঙ্ক স্টার্ট করছি। আর প্রত্যেকটা অঙ্কের ভাষা কিন্তু আমি দুর্ধর্ষ লেভেলের দিচ্ছি, তাই অবশ্যই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের অনলাইনের ব্যাচ শুরু করছি, যারা যারা পড়বে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, অবশ্যই নিচে খুব তাড়াতাড়ি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যেও, ওকে। অঙ্কটা খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কতে বলছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, তার মানে দুটো স্থান রয়েছে, ওকে। একটা ধরো কলকাতা, একটা ধরো শিলিগুড়ি, ওকে। 4 নম্বর অঙ্ক, দুটি স্থান রয়েছে, একটা স্থান হচ্ছে এ, একটা স্থান হচ্ছে কি বলতো বি। এই দুটো স্থানের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কি 200 কিলোমিটার, অর্থাৎ 200 কিমি ডিস্টেন্স হলো। প্রথম লাইনটা আমরা এটাই বুঝলাম। তারপরে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা, তার মানে জিপ গাড়ি আস্তে আস্তে চালিয়েছে, তো তার জন্য না 2 ঘন্টা কম, মানে জিপ গাড়ির ক্ষেত্রে কম সময় লাগে। আচ্ছা, তার মানে একটা গাড়ি একটু বেশি চালিয়েছে আর একটা গাড়ি একটু স্লো চালিয়েছে, তার জন্য 2 ঘন্টা বেশি সময় লাগছে। একজনের 2 ঘন্টা কম লাগছে, একজনের 2 ঘন্টা বেশি লাগছে, বাস। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আচ্ছা, তার মানে এখানে স্পিডের পার্থক্য কত, 5 কিলোমিটার, অর্থাৎ কেউ 5 কিলোমিটার বেশি যাচ্ছে, কেউ 5 কিলোমিটার স্পিড কমে যাচ্ছে। এই তো একটা অঙ্ক, যে বেশি জোরে দৌড়াবে সে তাড়াতাড়ি পৌঁছাবে, আর যে স্লো যাবে সে একটু লেটেই পৌঁছাবে, বা সেটাই। তার জন্য তো বলছি স্টার্টিং থেকে পড়ো, মানে এখন থেকেই প্র্যাকটিস করো, এখন থেকে পরিশ্রম করো, তাহলে লাস্টের দিকে একটু যদি করো, পড়াশোনা একটু কমও করো, তাও প্রবলেম হবে না। প্রথম থেকেই পড়ো, তাহলে তোমার এই হিউজ বড় সিলেবাস এতটুকু মনে হবে, বুঝতে পারলে তো। আর যদি না পড়ো তাহলে কিন্তু বড় সিলেবাস মনে হবে। আর অঙ্ক তো সোজা, দেখো একদম সোজা অঙ্ক, কিচ্ছু নেই। চলো আমরা সলিউশন করি। তো প্রথমতই আমরা লিখবো যে ধরি আমি কিন্তু ওই অঙ্কটা দুর্ধর্ষ লেভেলের ভাষা দেবো। দেখো ভাষা দেখো, একদম মজা লেগে যাবে যে এত সুন্দর ম্যাথমেটিক্যাল ভাষা হয়। তো ধরি যে মোটর গাড়ির গতিবেগ, মটরশুটি হয় না, মটরশুটিতে আমি গাড়ি বানাবো, হ্যাঁ। মোটর গাড়ির গতিবেগ, মটরশুটি হয় না, মটরশুটি, সে মটরশুটিতে চলো গাড়ি বানাই, লিখবো যে মোটর গাড়ির গতিবেগ x কিমি পার কি বলছে যে ঘন্টা, ওকে। তার মানে x কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে। আচ্ছা, গেল। আবার দেওয়া আছে কোশ্চেনে, আমাদের দেওয়া আছে কোশ্চেনে যে, আবার কোশ্চেনে দেওয়া আছে কি যে, আচ্ছা 5 কিলোমিটার বেশি জিপ গাড়ির গতিবেগ। আচ্ছা, আবার কোশ্চেনে দেওয়া আছে যে এক্ষেত্রে জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির, আচ্ছা মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা কত বলছে যে তোমার হচ্ছে 5 কিমি বেশি, তাই তো 5 কিমি অপেক্ষা 5 কিমি বেশি, অর্থাৎ
অপেক্ষা ঘন্টায় লিখে দেবো, তাহলে এবার আর কাটবে না। ঘন্টায় 5 কিমি কোশ্চেন টু অ্যান্সার করবো, কিমি বেশি। দেখো না, একদম প্রশ্নে যেরকম বলেছে সেই প্রশ্নের ভাষা দিয়ে আমরা সুন্দর করে অঙ্কটাকে রিপ্রেজেন্টেশন করব, খুব ভালো লাগবে। আচ্ছা, এবার দেখো, অতএব লিখতে পারি যে জীব গাড়ির গতিবেগ, শর্টকাট করব না কারণ বোর্ড এক্সাম, যতটুকু দরকার ততটুকু করব। গতিবেগ সমান সমান দিয়ে আমরা লিখতে পারি যে x+5। কেন তুমি x+5 কিমি লিখবা? একটা তো লজিক দিতে হবে। তার লজিকটা কি? তার লজিকটা হলো, স্যার দেখুন আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা ঘন্টায় 5 কিমি বেশি, তার জন্য স্যার আমি এখানে x+5 কিমি পার ঘন্টা লিখলাম। একদম লজিক্যালি অ্যান্সার। এইবার আমাদের দেখো দুটি স্থানের মধ্যে দূরত্ব লিখবে। দেখো দুটি স্থানের মাঝের দূরত্বটা কি আছে আমাদের কোশ্চেনে? আছে 200 কিলোমিটার। তো এটাও কিন্তু আমরা বলে দিলাম যে স্যার 200 কিলোমিটার হচ্ছে তাদের মাঝের দূরত্ব, অর্থাৎ এ এবং বি লোকেশনের মাঝের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত? সেটা কিন্তু 200 কিলোমিটার হবে। বা সেটাও আমাদের হয়ে গেল। এবার আমরা লিখবো দেখো যে মোটর গাড়ি x ঘন্টায় যাচ্ছে কি 1 কিলোমিটার, তাহলে পরে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির কত সময় লাগছে সেটা আমাদের বের করতে হবে। তো লিখবো এই ক্ষেত্রে দেখো যে মোটর গাড়ির হ্যাঁ 200 কিলোমিটার যেতে কতক্ষণ লাগছে, তাই মোটর গাড়ির 200 কিমি যেতে সময় লাগে। দেখো চিন্তা করো, তুমি একটা আপেলের দাম সাপোজ ধরো 10 টাকা, তুমি 50 টাকার আপেল কিনবা। দেখো একটা আপেলের দাম 10 টাকা, তুমি 50 টাকার আপেল কিনবা, তাহলে 50 ভাগ কী করবো আমরা? 10 করবো, তাই কি না? তাহলে চিন্তা করো যে মোটর গাড়ি যাচ্ছে কি, মোটর গাড়ি হচ্ছে কি ঘন্টায় x কিলোমিটার যাচ্ছে, তাহলে 200 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? অবশ্যই 200 ডিভাইডেড বাই আমরা এই রুলস অনুসারে কী করতে পারি, এই অ্যাপেলের রুলস অনুসারে এখানে কিন্তু 200 ডিভাইডেড বাই x কিমি লিখতে পারি, 200 ডিভাইডেড বাই x ঘন্টা লিখতে পারি। এই সময় কিন্তু আমাদের এই সময় কিন্তু লাগছে, সময় লাগে x ঘন্টা, বাস হয়ে গেল। একই রকম লিখবো যে জিপ গাড়ির 200 কিমি যেতে সময় লাগে। তো 200 কিমি যেতে কত সময় লাগছে? তাহলে আমরা এক্ষেত্রে লিখবো 200 ডিভাইডেড বাই লিখবো কি বলো তো, ডিস্টেন্স আমাদের সেম, 200 ডিভাইডেড বাই x+5 ঘন্টা, বাস এটা হয়ে গেল ক্যালকুলেশন। এইবার দেখো আবার দেওয়া আছে, দেখো যে এই যে দূরত্ব রয়েছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তো মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে কী হচ্ছে বলো তো, যে 2 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু এখানে কম সময় লাগছে মোটর গাড়ি এবং জিপ গাড়ির মধ্যে দিয়ে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা শর্তানুসারে আমরা লিখতে পারি কীরকম, যে শর্তানুসারে এই যে দুটো ডিস্টেন্স, অর্থাৎ এই যে এই পার্ট এবং এই পার্টের যে বিয়োগফল, এই বিয়োগফল কিন্তু হবে 2 ঘন্টা, তাই তো? তাহলে লিখবো 200 ডিভাইডেড বাই x মাইনাস লিখবো 200 ডিভাইডেড বাই লিখবো x+5, এটা সমান সমান লিখবো হচ্ছে 2। বাস এটাকেই কিন্তু এবার আমরা ক্যালকুলেশন করব। চলে আসছি নেক্সট পার্ট, চলো আমরা করে ফেলি নেক্সট পার্ট। এখান থেকে শুরু হোক আমাদের যাত্রাপথ, হয়ে যাক আজকের যাত্রাপালার নাম কি? 1.3 কোর্সে দেখি 1.3, একদম প্রত্যেকটা অঙ্ক দুর্ধর্ষ লেভেলের বুঝবো, আর বাড়িতে এতটাই প্র্যাকটিস করবো যে মাধ্যমিকে আসলে পুরোটা সলভ করে দিয়ে আসবো। টার্গেট একটাই, 100-এ 100 তোলা চাই। চলে আসছে নেক্সটে এই পার্টটা। পরিশ্রম আমি করার মতো করব, জীবনে একবারই আমি বোর্ড এক্সাম দেবো, নিজেকে সেই রূপে গড়ার মতো করব। বাস এখন শুধুমাত্র পরিশ্রম করে যাব, আর পরিশ্রম করে যাও, ফলের আশা করো না, অবশ্যই তাই। যত পরিশ্রম পারো করে যাও। দেখো এই যে সংখ্যাটা এবং এই সংখ্যাটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কী আসবে? x × x+5। আর এক্ষেত্রে দেখো x+5 এর সাথে এই পার্টটা গুণ করলে আমাদের কী আসবে? 200 মাল্টিপল সাইন অফ x+5 অবভিয়াসলি, অ্যান্ড অ্যানাদার পার্ট দ্যাট ইজ কল্ড 200 মাল্টিপল সাইন অফ x। দেখো এটার সাথে এটার গুণ হবে, তাহলে লিখতে পারি আমরা এখানে কি 200x। এটাই কিন্তু দেওয়া আছে বেটা, 2 ঘন্টা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে এই আচ্ছা এটাই তো 2 ঘন্টা,
বাস এটাই তো 2 ঘন্টা আমাদের কন্ডিশন দেওয়া আছে। তো বা দিয়ে লেখো, দেখো 200x হয়ে যাবে, এখানে কোনো ডাউট নেই। তাহলে দেখো 200কে 5 দিয়ে গুণ করলে 5 2 গুণ 10 মানে 1000 হয়ে যাচ্ছে, এখানে আসতে 200x হয়ে গেল। আর এই যে বেটা 2 আছে, এই 2-এর সাথে এই পার্টটাকে গুণ করে, তাহলে x আর x গুণ করলে কী হবে, x স্কোয়ার, রাইট। আর এই x এর সাথে 5 গুণ করলে কত হবে বলো, আমাদের হচ্ছে কত বলো তো, 5x হচ্ছে। তো এখানে ব্র্যাকেট করে দাও, মানে এই পার্টটাকে আমরা ওই দিকে নিয়ে চলে গেলাম, উপরে চলে যাবে। তাহলে 200x তো কেটে গেল, এটা আবার কেমন হলো, অঙ্কটাকে আদতেও মিলবে আমাদের? 200x কেটে গেল, দেখা যাক করে দেখি কি হয়। 200x কেটে গেল, তাহলে এদিকে আমাদের 2x স্কোয়ার থেকে যাচ্ছে, আর এদিকে 5 2 10। কোনো কিছু দেখে ভয় করা যাবে না পড়ার ব্যাপারে, পারবো না আরেকবার ট্রাই করবো, আরেকবার ট্রাই করবো, আরেকবার ট্রাই করবো, একটার সময় আশা করি সাকসেস হবই হব। তো দেখি না আমাদের কি হয় এটাতে। তাহলে দেখো 2x স্কোয়ার আছে, তাহলে আমরা এই 2x স্কোয়ার অর্থাৎ এখানে 0 করে দিলাম, আর এই 1000টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 100x। দেখো এই যে 1000টা ওইদিকে চলে গেলে কী হবে, -1000 হয়ে যাবে। অনেকের আবার একটু প্রবলেম হয় বলতে কি ডাইরেক্ট চেঞ্জ করতে পারে না। দেখো এটা মানে কি সমান, এবার এটাকে উল্টিয়ে দাও, মনে করো এটাও কলমকে উল্টে দিলে কলমই তো হবে, খাতা তো হবে না। তাহলে ট্রান্সফার বলতে টোটালটাকে চেঞ্জ করে দাও, এটাও করা যায়। বা এটা এই শূন্যটা সমান সমান এখানে লিখছি তো, এখানে না লিখে তুমি এখানে লিখে দাও, বাস। দেখো ইজি টেকনিক, অত কিচ্ছু পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। দেখো একদম ইজিভাবে হয়ে গেল। বা দিয়ে লেখো এখানে 2x স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমরা 2টাকে কমন নিতে পারি, 2টাকে কমন নিলে আমাদের কি হচ্ছে, 2 তো এক্স স্কোয়ার হচ্ছে, এখানে 5x হবে, এখানে হবে 500, এটা ইকুয়ালস টু হয়ে যাবে 0। বা দিয়ে লিখলে দেখো এক্স স্কোয়ার থাকবে, 5x থাকবে, -500 ইকুয়ালস টু 0। এইবার বা দিয়ে লিখবো আমরা, আচ্ছা 500 আছে এখানে এবার আমরা কি করব, 500 আছে তো কি করা যাবে, দেখা যাক কি হয়। এখানে হবে 25 - 20, এখানে হবে x - 500, 25 × 20 মানে 500ই হবে। বাদে লেখো দেখো এক্স স্কোয়ার প্লাস 25x - 20x - 500 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমাদের আসবে এক্স কমন নিলে x + 25। আচ্ছা তারপরে -20 কমন নিলে আমাদের থাকবে x - 25 ইকুয়ালিটি 0। বাদে লাগো x + 25, আর এদিকে থাকবে কি x - 20 ইকুয়ালস টু 0। গল্পটা হচ্ছে বোর্ডেই তো আর জায়গা হচ্ছে না, তাহলে আমি কোথায় করব? তাহলে এখানে হয় দিয়ে লিখবো x + 25 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা দিয়ে x ইকুয়ালস টু -25। আচ্ছা আমি ছবিটা একটু মুছে নেই, হ্যাঁ এখানটায় আমি বাকিটা করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, অল্প একটু জায়গা লাগবে। এখানটায় আমি বাকিটা করছি, হ্যাঁ ওখানে কি কোনো জায়গায় করার মতো জায়গা, এখানে তো হবে না। তাহলে এখানেই করে দিচ্ছি বাকিটা, হ্যাঁ এখানটায় বাকিটা আমি করে দিচ্ছি, তোমরা অঙ্কটা লিখে নিও। তো একটা ইকুয়ালস টু x ইকুয়ালস টু -25 আসছে, আর একটা পার্ট x - 20 যে পার্টটা আছে এই পার্টটা করব, অথবা দিয়ে লিখবো অথবা x - 20 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো 20 হয়ে গেল। আচ্ছা হয়ে গেল। আমাদের কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে কি যে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত, তাই তো? আচ্ছা দেখো প্রথমতই x ইকুয়ালস টু -25, তো গতিবেগটা কি, মাইনাসে তো হয় না, তাহলে আমরা লিখব যে গতিবেগ ঋণাত্মক হয় না, তাই লিখব যে x ইকুয়ালস টু -25 হবে না, বাস। তাহলে আমাদের এখানে x ইকুয়ালস টু যদি 25 না হয় তাহলে x ইকুয়ালস টু আমাদের 20 হবে, অতএব লিখবো যে x ইকুয়ালস টু 20 হবে। এইবার লিখবো আমরা অতএব মোটর গাড়ির গতিবেগ লিখবো, মোটর গাড়ির গতিবেগ সমান লিখবো হচ্ছে 20 কিমি/ঘন্টা। বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো, বাস 20 কিমি/ঘন্টা। চলো টোটালটা এবার খাতার মধ্যে সুন্দর করে নামিয়ে ফেলো, আর এই যে পার্টটা এটা কিন্তু লাস্টে করবা, হ্যাঁ একদম, মানে এই পার্টের লাস্টের ফর্মটা কিন্তু এটা। ওকে টোটালটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে চলে আসছি নেক্সট অঙ্কেতে। এরপরে 5 নম্বর অঙ্ক,
অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। আচ্ছা, এটাই আছে। তো 5 নম্বর অঙ্ক, খুব ইজি একটা ম্যাথমেটিক্স। তো দেখো আমাদের একদম ইজি। তো আমরা প্রথমত লিখবো যে অমিতাদের, আচ্ছা ধরি লিখি কারণ আমরা আমাদের ধরতে হবে। অমিতাদের কি বলেছে এখানে, যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল জমির দৈর্ঘ্য বলছে একটা ধরতে হবে এবং প্রস্থ একটা ধরতে হবে। আচ্ছা, জমির অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি, তো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার, তাই তো? আয়তক্ষেত্রে বলছে কি আয়তক্ষেত্রাকার। আচ্ছা, ক্ষেত্রাকার জমির আমরা প্রথমত দৈর্ঘ্য ধরবো, যে দৈর্ঘ্যটা হচ্ছে কি এক্স আমরা একটা একক ধরলাম, এক্স মিটার ধরে নিলাম। আর এই ক্ষেত্রে আমাদের প্রস্থটা ধরে নিতে লাগবে। বা আয়তক্ষেত্রাকার জমির যদি ক্ষেত্রফল বলি, তো আমরা জানি যে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলটা আমাদের কী হবে, যেহেতু আয়তক্ষেত্র তাহলে কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তো লিখে দিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাই আমাদের দেওয়া আছে কত কোশ্চেনে, দেখো এটা দেওয়া আছে আমাদের 200 বর্গ মিটার, তাই তো? 200 না 2000 বর্গ মিটার, বাস এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে তাহলে প্রস্থটা কী হবে, অর্থাৎ প্রস্থ ইকুয়ালস টু লিখবো 2000 ডিভাইডেড বাই লিখে দেবো এই দৈর্ঘ্য। তো লিখে দেবো দৈর্ঘ্যের মানটা কী আছে বলো তো, এক্স। তাহলে 2000 ডিভাইডেড বাই লিখে দেবো হচ্ছে এক্স মিটার। এটা কিন্তু মিটারে হবে, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপরে জমিটির পরিসীমা এটার সমাধান আমাদের দেওয়া আছে 180 মানে 180। তো পরিসীমা বলতে আমরা কি জানি, যে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, দৈর্ঘ্য প্লাস বলবো প্রস্থ। এটার মানে কিন্তু আমাদের দেওয়া আছে কত, 180। তো বাঁ দিয়ে যদি আমরা লিখি যে 2 ইন্টু দৈর্ঘ্য বলতে কি এক্স, প্রস্থ বলতে কি 2000 ডিভাইডেড বাই এক্স, এটাই কষ্ট আছে 180। বাস এটা লিখে দিলাম। বাঁ দিয়ে লিখবো দেখো এক্স, এই দেখো এক্সের সাথে এটা গুণ করলে পরে আমাদের হবে এক্স স্কোয়ার। আর এখানে 2000 আছে, লিখে দাও 2000 ডিভাইডেড বাই লিখে দাও এক্স। আর এই যে 2টা আছে 180 নিচে 2 নিয়ে চলে যাও, কারণ সমান ওদিকে চলে গেলে 2টা নিচে চলে আসবে। এবার এটা কিন্তু কাটাকাটি যাবে। তো দেখো কাটাকাটি করলে আমাদের এখানে আসবে কত, 90 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার থাকছে প্লাস 2000 থাকছে, আর এই এক্সটা ওদিকে গেলে কী হবে, 90 সাথে গুণে অর্থাৎ 90x এখানে যাবে। বা দিয়ে লেখো এক্স স্কোয়ার হবে, এই 90টাকে এদিকে নিয়ে আসলে কী হবে, মাইনাস 90x হবে, প্লাস হবে দেখো 2000 ইকুয়ালস টু হবে 0। বা দিয়ে লেখো এখান থেকে এক্স স্কোয়ার, এই 90টাকে আমাদের এবার সুন্দর করে জাদুমন্ত্র দিয়ে ভাঙতে হবে। তো 90 মানে কি দেখো 50 এবং 40, যদি এটা করি তাহলে 50 ইন্টু 40 অর্থাৎ 50 আর 40কে গুণ করলে কিন্তু 2000, এবং 50 আর 40-এর যদি যোগফল করি তাহলে কিন্তু 90, অর্থাৎ দুটো ফ্যাক্টরি কিন্তু আমাদের এক্ষেত্রে কাজে লাগছে। তাহলে 50 প্লাস করবে কি বলো তো 40, বাইরে করে দাও এক্স প্লাস লিখবো 2000, বাস এটা ইকুয়ালস টু 0। দেখো 50 আর 40 যোগ করলে 90 হয়ে গেল, 50 আর 40 গুণ করলে দেখো 2000, একদম অ্যাকুরেট চলে আসলো কিন্তু আমাদের লজিক্যালি দুটোই মিলে গেল কন্ডিশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স স্কোয়ার, লিখে দাও এক্স স্কোয়ার, 50-এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো মাইনাস 50x হবে। কেন মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে। এবার দেখো 40-এর সাথে এক্স গুণ করলে কী হবে দেখো মাইনাস হয়ে যাবে 40x, প্লাস হবে 2000। তো লিখে দাও 2000 ইকুয়ালস টু লিখবো হচ্ছে কি 0। বা দিয়ে লিখবো দেখো এখানে এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 50 হচ্ছে, আর এখান থেকে 40 কমন নিলে পরে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু হয়ে যাবে 0, তাই কি? একদম তাই। তাহলে বা দিয়ে লিখলে দেখো এক্স মাইনাস 50 এখানেও সেখানেও আছে, তাহলে এক্স মাইনাস 50কে আমরা কমন নিলাম, পরে থাকছে কি এখানে একটা এক্স, লিখে দাও এক্স, এখানে মাইনাস 40 থাকছে, মাইনাস 40 লিখে দিলাম ইকুয়ালস টু 0 হলো। তাহলে হয় দুটো পার্টের মধ্যে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0 হবে, তাই তো? আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে 50 হচ্ছে, অথবা দিয়ে লিখবো আমরা অথবা এক্স মাইনাস 40 ইকুয়ালস টু এই পার্টটাও 0 হতে পারে। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কী হচ্ছে দেখো 40 আমাদের হয়ে যাচ্ছে এই 40টা দিকে গেলে। তাহলে একটা এক্সের মান বেরোচ্ছে কত 50, একটার মান বেরোচ্ছে কত 40, তাই তো?
বাস 40 এবং 50কে গুণ করলে কিন্তু আমাদের আলটিমেটলি সলিউশনও চলে আসছে। এইবার যদি আমরা এই সূত্রকে কাজে লাগাই, ধরো এক্স যদি 50 হয়, এক্স বলতে কি দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য এক্স তো আমরা দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে লিখবো দেখো দৈর্ঘ্য সমান সমান এক্স যদি 50 হয়, 50 মিটার হয়, তবে কি হতে পারে, তবে দেখো প্রস্থ হবে, তাহলে প্রস্থ কী হবে, দেখো এই যে 2000 ডিভাইডেড বাই দৈর্ঘ্য ছিল, অর্থাৎ 2000 ডিভাইডেড বাই এক্স ছিল, তাহলে 2000 ডিভাইডেড বাই কী হবে এক্স, তাহলে 2000 একে যদি আমরা এক্স বলতে কত 50 দিয়ে ভাগ করি, আমাদের 40-ই চলে আসছে এত মিটার। এবার গল্পটা হচ্ছে কি দৈর্ঘ্য বড় হয়, তাহলে দৈর্ঘ্য আমাদের 50-ই হবে, দৈর্ঘ্য তার 40 হবে না, তাহলে দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে প্রস্থ কী হবে, প্রস্থ তাহলে 50, প্রস্থ তো ছোটো জিনিস, দৈর্ঘ্য তো বড় জিনিস, তাহলে এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত 50 এবং প্রস্থ হয়ে যাচ্ছে কত 40। তাহলে এইবার লিখব যে জ্যামিতির দৈর্ঘ্য সমান সমান লিখবো হচ্ছে 50 মিটার, আচ্ছা গেল, দৈর্ঘ্য হলো এবং প্রস্থ বাটা সমান সমান কত হলো 40 মিটার। বাস দিস ইজ অ্যান্সার, মিলে গেল, টোটালটা খাতা মধ্যে লিখে গেল। চলে আসছি নেক্সট, কত নম্বর 5 নম্বর হলো, এরপর নেক্সট 6 নম্বর অঙ্ক করবো, তাড়াতাড়ি খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আচ্ছা তাহলে একটা এক্স হলে দশক বললে সেটা 10x হয়ে যায়, তাই না, এক্স হলে পরে 10x হয়, তাই না, 1 হলে 10 হয়, কারণ দশকের ক্ষেত্রে এরকম হয় সিস্টেম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে এটা কত 6, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স, জানো, এখানে স্টার বসিয়ে রেখে দাও, 6 নম্বর অঙ্ক। তো দেখো আমরা প্রথমত লিখবো যে ধরি এককের ঘরের অঙ্ক, তাই তো এককের ঘরের কথা বলছে যে এককের ঘরের সংখ্যা, এটা কি হবে, এটা হবে হচ্ছে এক্স, তাহলে পরে দশকের ঘরের অঙ্ক কত হবে, তাহলে পরে অতএব দশকের ঘরের সংখ্যা মানে দশকের ঘরের সংখ্যাটা, দশকের ঘরের অঙ্ক কত আমাদের দেখো এখানে অপেক্ষা 3 কম, এখানে অপেক্ষা 3 কমের কথা বলছে, তাহলে এক্ষেত্রে আমাদের মেনলি বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে আমাদের কন্ডিশন দিতে লাগবে যে আবার দেওয়া আছে, চলো আমরা একটু ভাষায় দেওয়া দিই, যে আবার একটু ভালো ভাষা দেবো, আবার দেওয়া আছে কি যে দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাই তো, আবার দেওয়া আছে দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এটার মানেটা কি, আচ্ছা 3 কম, তো দশকের ঘরের অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা কি x-3, এবং তার সঙ্গে কিন্তু আমাদের 10 গুণ করতে হবে, ঘরের অঙ্ক এত, এবং সংখ্যাটি হবে, এটার সাথে কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে, তার জন্য আমরা লিখবো দেখো 10 × x-3, এবং তার সঙ্গে বলেছে যে এই যে এককের ঘরের সংখ্যা সেটা যোগ করতে হবে, অর্থাৎ x, এই গেল আমাদের সংখ্যাটি। এবার প্রশ্নানুসারে তো আমাদের প্রশ্ন অনুসারে বলতে পারি যে এই যে 10 × x-3 + x, এটার থেকে যদি আমরা দেখো এখানে x কি বলেছে যে সংখ্যাটির কোথায় আছে কোশ্চেনটা, আচ্ছা সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। সংখ্যাটির গুণফল বিয়োগ করতে বলছে, সংখ্যাটির গুণফল বলতে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার গুণফল করতে হবে, তাহলে আমাদের এখানে এই এক্সের সাথে এটা, অর্থাৎ আমরা এক্ষেত্রে অর্থাৎ এটার সাথে এটার গুণফল। তো দেখো এখানে একটা সংখ্যা, এটা এককের ঘরের সংখ্যা, আর দশকের ঘরের সংখ্যা x × x-3, তো গুণফল বলতে x × x-3, এই যে পার্টটা আছে এটাই কিন্তু বলেছে যে বিয়োগফলটা কত, বিয়োগফলটা হচ্ছে 15, তাই না, তাহলে এখানে কিন্তু বিয়োগফলটা বলেছে 15। আচ্ছা তো আমরা এই পার্টি এখন লিখব যে
এই সংখ্যাটা লিখলাম, তার থেকে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এটাই কি হয়ে গেলো আমাদের 15 হয়ে গেলো। দেখো বিয়োগ ফল বলতে বিয়োগ, এবং সেটা রেজাল্টেন্ট কত আসলো 15। বাহ, বাস হয়ে গেল। বা দিয়ে লিখবো, দেখো নিজে অঙ্ক করছি নিজেই বলছি বাহ বাহ, তাই না? তুমি বাও লিখতে পারো, অরও লিখতে পারো, জাস্ট এটা একটা ভাষা। বাহ, বা দিয়ে লিখবো আমরা 10x মাইনাস 30 হলো, আর এদিকে আসবে এক্স হয়ে গেল, আর এদিকে আসবে দেখো এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 3x হয়ে গেল, আর এই 15টা এদিকে নিয়ে আসলে -15 = 0 হয়ে গেল। বা দিয়ে লিখবো, আচ্ছা এখানে 10x আছে, এখানে একটা x, তাহলে হচ্ছে কত 11, 11 আর 4 কত হচ্ছে 14x, তাই তো? তাহলে 14x এখানে হয়ে গেল। আর 30 আছে, 30 আর 15 যোগ করলে পারে 45, মানে -45, আর এখানে -x² = 0। আচ্ছা তাহলে কি করবো, টোটালটাকে চেঞ্জ করতে পারবো। দেখো টোটাল সাইনকে চেঞ্জ করতে পারে, এই মাইনাস হয়ে যাবে প্লাস, এটাকে ফার্স্টে নিয়ে আসতে পারি। তো দেখো -14x করলাম, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ সাইন চেঞ্জ, প্রত্যেকটার যে চিহ্ন আছে চেঞ্জ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কেন? আমাদের একটা সুন্দর ফর্মেশন আনতে হবে, তার জন্য। এটি = 0। বাদ দিয়ে লাগো দেখো x² - 14x প্লাস লিখবো 45 লিখবো 0। বাস হয়ে গেল এটা আমাদের। আচ্ছা এখান থেকে যদি আমরা 14 আছে আর 45, এবার 14 এবং 45টাকে আমরা সুন্দর একটা ফর্ম করতে পারি। x² 9 প্লাস 5 লিখতে পারি ইন্টু এক্স প্লাস লিখবো 45 = 0। তাহলে এখানকার ফরমেশন আমাদের কি আসছে, এখানে করে দিই, বাকিটা ওইটা রেখে দিই। তাহলে এখানে আসছে আমাদের কত, বাদিয়ে লিখবো x², এবার আসছে 9 ইন্টু এক্স মাইনাস 9x হয়ে যাবে, -9x হয়ে গেল, আর এদিকে 5 ইন্টু এক্স অর্থাৎ -5x হয়ে গেল, আর এদিকে আসছে 45 অর্থাৎ 45 = 0। তো এক্স কমন নিলে পারে x - 9, আর এখান থেকে 5 কমন নিলে পারে x - 9 = হয়ে যাবে 0। দেখো x - 9 এখানেও আছে এখানেও আছে, তাহলে x - 9টাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পরে থাকবে x লিখে দাও, এখানে আসবে -5 লিখে দাও, -5 = 0। এবার লিখবো হয় x - 9 = 0, এই একটা সংখ্যা আসতে পারে। তাহলে x - 9 যদি 0 হয় তাহলে x = কী হবে, 9 হয়ে গেল। আবার অথবা দিয়ে লিখবে যে অথবা x - 5 = 0, অতএব বলতে পারি যে এই দেখো x = 5, এটাও হতে পারে। অর্থাৎ এখানে x এর দুটো মান পাচ্ছি, একটা পাচ্ছি 9 আর একটা পাচ্ছি কি বলতো 5, দুটো মান পাচ্ছি। এবার আমাদের দেখো এক্ষেত্রে লিখতে পারি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে 5 অথবা 9, এটা লিখতে পারি। এবার লিখবো যে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, মানে এককের ঘরে যেটা এককের ঘরে যে অঙ্কটা হবে সেই অঙ্ক হবে সেটা কি হতে পারে, এখানে 5 হতে পারে কিংবা হতে পারে 9, অর্থাৎ দুটো যেহেতু আসছে তার জন্য দুটো থাকার মানে হচ্ছে দুটো আসবে, অর্থাৎ 5 হতে পারে কিংবা 9 হতে পারে। তাহলে লিখতে পারি যে 5 অথবা 9, অর্থাৎ 5ও হতে পারে কিংবা 9ও হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, অর্থাৎ 5 এবং 9 দুটোই হবে উত্তর। বা সেটাই কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেল। টোটালটা খাতার মধ্যে লিখে ফেলো, আমি তারপর অঙ্কতে যাচ্ছি। এরপরে আমরা 7 নম্বর অঙ্ক করব। দেখো আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, আচ্ছা দুটি নল আছে, বেশি থাকা যাবে না। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে? খুব ইজি একটা ম্যাথামেটিক্স, খালি অঙ্কটাই বড়। হ্যাঁ, অঙ্কটার সলিউশনও বড় হবে। দেখো প্রথমত এরকম ধরো একটা ট্যাঙ্কি আছে, হ্যাঁ, এই ট্যাঙ্কির মধ্যে প্রচুর জল আছে। তো এর মধ্যে ধরো এখানে একটা নল আছে, এরকম বেরোনো আছে, আর এদিকে ধরো আর একটা নল আছে, এটা একটু ধরো ছোটো নল দিয়ে জল বেরোচ্ছে। তো দুটো নলে দুই রকম সময় লাগছে, একটাতে কি লাগছে 5 মিনিট লাগছে বেশি, একটাতে 5 মিনিট কম লাগছে, বাস এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা প্রথমত ধরবো যে প্রথম নলটির ক্ষেত্রে x মিনিট সময় লাগছে, তাহলে দ্বিতীয় নলের ক্ষেত্রে কি লাগবে, x + 5 মিনিট লাগবে। চলো আমরা করে ফেলছি, খুবই সোজা একটা ম্যাথামেটিক্স, কিছু নেই ম্যাথামেটিক্সটাতে। লিখবো যে ধরি প্রথম নলটির চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে, ধরি চৌবাচ্চা, একটু শর্টকাটে লিখবো, চৌবাচ্চা পূর্ণ করতে প্রথম নলের সময় লাগে লিখবো x মিনিট, লাগে সমান লিখবো x মিনিট,
এবং মিনিট এবং দ্বিতীয় নলের যেটা সময় লাগবে, দ্বিতীয় নলের সময় লাগে সেটা হচ্ছে x+5 মিনিট। বাস এটা হচ্ছে দুটো আমাদের অ্যাজাম্পশন আমরা ধরে নিলাম। এইবার দুটো নল যদি একসাথে আমরা চালু করি বা খুলি তাহলে সেই চৌবাচ্চাটার কতক্ষণ সময় লাগছে? 1 মিনিটে বের করতে হবে। 1 মিনিটে বের করতে হলে আমরা কি জানি যে 1/x হবে এটা, আর এটা হবে কি 1/x+5, এই ফর্মে কিন্তু আমাদের আসতে হবে। তাহলে 1/x বলে একটা পার্ট পাবো আমরা, আর একটা পাবো কি 1/x+5। বাস এই দুটোকে আমাদের যুক্ত করতে হবে, সেটাই কিন্তু 1 মিনিটের হিসাব, 1 মিনিটের হিসাব এটা। ওকে, তো এইটাই কিন্তু আমরা লিখবো যে দুটি নল একসাথে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে। তো লিখবো দুটি নল একসাথে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে। কি করবে? প্রথমটা 1/x, দ্বিতীয়টা 1/x+5, তাই তো? এইভাবেই আমরা করি, তাই না? ক্লাস 8-এ তোমাদের বোধহয় নল চৌবাচ্চার অঙ্ক ছিল, তো সেখানে কিন্তু আমরা এইভাবেই করতাম। 1 মিনিটের সাপেক্ষে কনসেপ্ট কিন্তু এখানে বুঝে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা কী পেতে পারি? দেখো, আমরা যদি লসাগু করি তাহলে আমাদের এখান থেকে আসছে এই x এবং এটা লসাগু, অর্থাৎ x × x+5, আর এখানে আমাদের আসছে কি x+5 প্লাস আসবে কি বলতো x। এটা আমাদের চলে আসলো। তার মানে এটা আলটিমেটলি আমরা সলিউশন করলে পাচ্ছি x² পাচ্ছি, 5x পাচ্ছি, আর উপরে পাচ্ছি দেখো 2x প্লাস পাচ্ছি 5। এই হলো আমাদের ডাটা শিট। ওকে, এবার দেখো কোশ্চেনে দেওয়া আছে কি যে 11 পূর্ণ 1/9 মিনিট। তাহলে দেখো আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে? দেখো 11 পূর্ণ 1/9, তাহলে 9 11 99, আর হাতের 1 মানে 100। এত মিনিটে পূর্ণ হবে কি এত মিনিটে পূর্ণ হবে 1 অংশ। এত মিনিটে পূর্ণ হয়, কতটা পূর্ণ হচ্ছে? 1 অংশ। ওকে, আচ্ছা, এটা 1 অংশ হচ্ছে। তাহলে পরে 1 মিনিটে পূর্ণ হবে কি? দেখো এই পার্টটা কি হবে? 9/, অর্থাৎ গুণ হয়ে গেলে 1 × আমাদের কী হবে? দেখো এই যে 100/9 যে 9টা আছে, এটা যদি উল্টে যায় তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা কি যে 9/100 অংশ এটা পূর্ণ হবে, তাই তো? এটাই তো হয় আমাদের এই ক্ষেত্রে চৌবাচ্চা এবং নলের সূত্র অনুসারে। এইবার দেখো লিখবো যে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এখানে যে 2x, এই যে পার্টটা আছে 2x প্লাস লিখবো 5 ডিভাইডেড বাই লিখবো হচ্ছে কি x² প্লাস 5x। এই পার্টটাই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে কত বলো তো? এই যে 9/100 আছে এটা হয়ে যাবে। বাস এইবার কিছুই না, বাস এই দুটোকে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা পাচ্ছি এখানে পা দিয়ে, দেখো 100-র সাথে এটা গুণ করলে কী হবে? দেখো 100 মাল্টিপল সাইন অফ 2x প্লাস 5, এটা ইকুয়ালস টু হবে 9 মাল্টিপল সাইন অফ x² প্লাস 5x, x² প্লাস 5x। এটা হয়ে গেল। তো বা দিয়ে লেখো 100-র সাথে 2 গুণ করলে হয়ে যাবে কত? 200x, আর 100-র সাথে 5 গুণ করলে কি হয়ে যাবে? 100-কে 5 দিয়ে গুণ করলে তো 500ই হয়। বাস হয়ে গেল না? আমি কিছু বললাম কি? 200, হ্যাঁ ঠিকই আছে, 2x তো হবে। আর এদিকে আসছে কি 9x² হবে, আর 5 নং 45 45x আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব? টোটাল পার্টটাকে নিয়ে যাই ওদিকে, তাহলে আমাদের এখানে 0 পড়ে থাকছে। 9x² 45x, 200x হলো মাইনাস হয়ে যাবে 500, এটা হয়ে গেল। তো বা দিয়ে লিখি, দেখো এই পার্টটা অর্থাৎ 9x² থেকে যাচ্ছে 45x, এদিকে আছে 2000 না 200, দাঁড়াও 2000 না, এটা 200 ছিল, এর জন্যই বলছিলাম কিছু একটা। এবার 200 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? 155। কথাটা কে বড়? দেখো এখানে 200 বড়, 200-র আগে কি মাইনাস, তার জন্য মাইনাস দিয়ে দেবো। তো -x হয়ে গেল, আর এখানে 500 আছে, 500 লিখে দিলাম, ইকুয়ালস টু 0 আমাদের হয়ে গেল। এইবার এটাকে আমাদের করতে হবে কি বলতো? মিডল টার্ম ফ্যাক্টর ভাঙতে হবে। তো মিডল টার্ম ফ্যাক্টর ভাঙলে পারে 9x², তো 155কে যদি আমরা ভাঙি তাহলে 180 - 25 করতে পারি। এবার 180 - 25, দেখো এখান থেকে যদি 25 বিয়োগ করে তাহলে আমাদের 155 চলে আসছে। এইবার এই যে 180 আর 25 এই দুটোকে যদি গুণ করি তাহলে 9 এবং
500 যেটা আছে তার কিন্তু ফরমেশন চলে আসবে। আচ্ছা, হয়ে গেল, এটা ইকুয়ালস টু 0। বাঁ দিয়ে লিখবো 9x স্কোয়ার মাইনাস 180, এই এক্সের সাথে গুণ করলে হয়ে গেল। এই মাইনাসে মাইনাসে প্লাস লিখে দাও, 25x হয়ে গেল, এখানে আসছে 500, লিখে দাও 500 ইকুয়ালস টু 0। বাঁ দিয়ে লেখো 9 কমন নিলাম, x কমন নিলাম, তাহলে এখানে শুধুমাত্র একটা x পড়ে থাকবে কারণ দুটো x ছিল, আর এখান থেকে 9 2 18 অর্থাৎ 20 পড়ে থাকবে আমাদের 20 পড়ে থাকবে, তাই তো। আর এখান থেকে যদি আমরা 25 কমন নেই, 25 কমন নেই, তাহলে x থাকবে এবং এখানেও একটা 20 পড়ে থাকবে, ইকুয়ালস টু 0। বাঁ দিয়ে লেখো দেখো x মাইনাস 20 বোথ সাইড, এখানেও আছে এখানে আছে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে একটা 9x, লিখে দাও 9x, এখানে দেখো 25 লিখে দাও 25 ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে হয় কি হবে দেখো, একটা x মাইনাস 20 ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে x ইকুয়ালস টু কত হবে 20, অথবা কি হতে পারে দেখো এখানে, অথবা দিয়ে লিখবো 9x প্লাস 25, এটা ইকুয়ালস টু 0 হতে পারে, তাহলে এখানে 9x ইকুয়াল টু কী হবে মাইনাস 25, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 25 ডিভাইডেড বাই হয়ে যাবে 9। তো মাইনাস মান তো গ্রহণযোগ্য নয়, আমরা আগের থেকেই জানি, তাহলে এখানে লিখবো যে মাইনাস মানটি যেহেতু গ্রহণযোগ্য নয়, তাহলে মাইনাস মানটা আমরা লিখবো না, তাই তো। তো এখানে একটা যুক্তি লিখতে হবে যে x ইকুয়ালস টু মাইনাস 25/9 মানটি ঋণাত্মক তাই গ্রহণযোগ্য নয়। তাহলে কি হবে, x ইকুয়ালস টু 20 হবে, বাস হয়ে গেল। এবার বাকি পার্টটা আমি কোথায় লিখবো ওটাই ভাবছি, তাহলে সময় লাগবে, বাকি পার্টটা কোথায় লিখবো আমি এখন। আচ্ছা এখানে লিখে দিই, হ্যাঁ বাকি সলিউশনটা এখানে লিখে দিই, আগের অঙ্কটার মতো সেম, ওখানে লেখা যাবে, একটা লাইন দুটো লাইন লিখতে লাগবে, এখানে লিখে দিই। তো আমাদের 20 মিনিট হবে, 20 হবে, তাহলে আমরা লিখবো যে প্রথম নলের, এখানে লিখে দিচ্ছি প্রথম নলের সময় লাগে, এটা আমরা লিখবো হচ্ছে 20 মিনিট। আচ্ছা গেল অ্যান্সার, এটা একটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় নলের সময় লাগে 20 + 5 ইকুয়ালস টু হয়ে যাবে কি 25 মিনিট, বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, মিনিট, বাস এটাই আমাদের সলিউশনের উত্তর বেরিয়ে গেল, বাস এটাই অ্যান্সার কমপ্লিট। তো এটা গেল লাস্টের পার্ট, এটা আমি বলেই দিলাম। চলো এবার টোটালটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, চলে আসছি নেক্সট অঙ্কতে। এরপরে 8 নম্বর অঙ্ক, পূর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, অর্থাৎ দুজন মিলে একটি কাজ 4 দিনে কমপ্লিট করছে। আচ্ছা, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে, তার মানে পীযূষের কি 6 দিন বেশি সময় লাগছে, তার মানে একজনের যদি x ধরি আর একটা কী ধরতে হবে আমাদের x + 6 ধরতে হবে। আচ্ছা, পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, মানে পর্ণা একা কাজটি মানে কয় দিনে করতে পারবে, মানে সিঙ্গেল হিসেবে কয়দিন করতে পারবে। একদম সিম্পল একটা ম্যাথামেটিক্স, তারা দুজনে কী করছে 4 দিনে করে, আর এই ক্ষেত্রে পর্ণার ক্ষেত্রে x লাগলে পরে পীযূষের ক্ষেত্রে লাগবে x + 5 x + 6, এটা যাচ্ছে। এবার দুটোকে আমরা জাস্ট যোগ করব আর কিচ্ছু না, এবং সেখান থেকে x এর মান বের করব। তো চলো আমরা প্রথমতই লিখি যে ধরি পর্ণার একাকী মানে একাকী কাজটি করতে সময় লাগে, এটা আমরা ধরলাম হচ্ছে কি x দিন ধরে নিলাম, হ্যাঁ, এবং পীযূষের, তাহলে পীযূষের 5 দিন বেশি 6 দিন বেশি বলছে, পীযূষের সময় লাগবে কদিন সে সেম কাজটি করতে, x + 5 দিন লাগবে, রাইট, এটাই হবে। এইবার তারা বলতে পীযূষ এবং পর্ণা, হ্যাঁ, লিখবো যে পীযূষ বা পর্ণা এবং পীযূষ এবং পর্ণার একত্রে, পীযূষ এবং পর্ণা একত্রে একদিনে কাজ করে, তাহলে প্রথমটা কি আছে আমাদের x 1/x, তাহলে নিয়ম অনুসারে কী হবে, অংশের নিয়ম অনুসারে কিন্তু এক্সটা হয়ে যাবে 1/x, আর x + 5টা কী হয়ে যাবে দেখো x + 5, এটা কি হয়ে যাবে অংশ, বাস। আবার
দেওয়া আছে কোশ্চেনে, দেখো দেওয়া আছে তারা একত্রে কাজটি সম্পন্ন করে, তাই তো? সম্পূর্ণ করে কদিনে বলো তো? 4 দিনে, রাইট? তো 4 দিনে কিন্তু তারা আবার কাজটি সম্পূর্ণ করে। অতএব এক দিনে তারা কাজ করে, সেটা কী হবে বলো তো? 1/4 অংশ। এটা আমাদের বেরিয়ে গেল। এইবার প্রশ্ন অনুসারে লিখব, প্রশ্নানুসারে কী হবে? দেখো এই যে পার্টটা আছে অর্থাৎ 1/x + 1/x + 5 এটা ইকুয়ালস টু 1/4। একটা কলম লাগবে, কালি শেষ হয়ে যাচ্ছে এটাতে। তাহলে এটাতে আমরা যদি করি, দেখো x × x + 5 এটা ইকুয়ালস টু 1/4 আসছে। আর এই পার্টটাকে যদি লসাগু করি তাহলে x + 5 হবে, আর এখানে আসবে আমাদের x + 5 কেন? x + 6, তো x + 6 আমি তো 6 দিন বলছিলাম, 6 দিন, তাই না? কোশ্চেনে 6 দিন ছিল, তো 6 দিন, ব্যাস 6 দিন। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে পরে এখান থেকে আমরা যদি এটা করি তাহলে আমাদের এখানে আসছে 2x + 6, আর এখানে x এর সাথে x গুণ করলে কী হবে? x² হবে। x এর সাথে 6 গুণ করলে কী হবে? 6x হবে। আর এই যে 4 আছে, 4টাকে এই দিকে নিয়ে আসো, তাহলে বাদ দিয়ে রাখো 4 × this one, বাস হয়ে গেল। এবার বাকি পার্টটা আমরা এখানে চলো সম্পূর্ণ করি। তাহলে লিখবো এখানে যে 4 4 × 2 = 8 অর্থাৎ 8x হলো, 4 × 6 = 24 অর্থাৎ 24 হলো। আর এদিকে আছে কত? x² লিখবো, x², এদিকে লিখবো 6x। আচ্ছা, বইটা রেখে দেই। আচ্ছা, হয়ে গেল। এবার বাদে লিখবো, আচ্ছা সবগুলোকে একটা সাইডে নিয়ে আসলে x² + 6x, আর এই পার্টটা দিকে ট্রান্সফার করলে -8x হবে, -24 ইকুয়ালস টু হয়ে যাবে 0। বাস সাইন চেঞ্জ করলাম, আর কিচ্ছু না। তাহলে x² হলো, আর এখান থেকে 8-এর থেকে অর্থাৎ -2x বলে একটা পার্ট বেরোচ্ছে, আর -24, বাস এই পার্টটা হলো এখানে আমাদের। তো এই গেল বিষয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা কি হতে পারে? 4 × 6 = 24, তাহলে 6 করতে পারি, এবং তার পাশাপাশি কি করতে পারি? 24, হ্যাঁ 4 × 6 = 24, একদম পারফেক্ট। তাহলে এখানে -4 করে দেবো, বাস এখানে হলো x -24 ইকুয়ালস টু 0, বাদে লেখো x² - 6x + 4x -24 ইকুয়ালস টু 0। দেখো এই মাইনাসে এটাতে কী হবে বলো তো? মাইনাস থেকে যাবে লিখলাম, আর এই মাইনাসে প্লাস যে কারণে 4x লিখে দিলাম। আর এবং দেখো 4 × 6 = 24 মিলে গেল 24, এবং 6 থেকে 4 বিয়োগ করলে দেখো 2, সেটাও মিলে গেল। অর্থাৎ দুটো লজিকই কিন্তু পারফেক্ট আমাদের ম্যাচ করে গেল। এরপরে x কমন নিলে এবার x থাকবে, আর এখানে দেখো x এখান থেকে চলে গেলে একটা 6 পড়ে থাকবে, এখান থেকে 4 কমন নিলে পরে একটা x পড়ে থাকবে। 4 × 6 = 24, অর্থাৎ 24-এর থেকে 4 চলে গেলে কিন্তু থাকবে একটা 6, 4 × 6 = 24, তাহলে 6 থাকলে ইকুয়ালস হলো 0। বাদই লেখো, দেখো x - 6 এখানেও আছে, এখানেও আছে, তাহলে দাও x - 6 এখানে লিখলাম, তাহলে এখানে একটা x পড়ে থাকবে, লিখে দাও x, এখানে +4 লিখে দাও, +4 ইকুয়ালস টু হচ্ছে 0। বাদে আচ্ছা দুটো পার্ট আমাদের চলে আসছে, তো এখানকার সেপারেট পার্ট নিয়ম অনুসারে কী হবে? হয় x - 6 = 0 এটা হতে পারে, তাহলে এখান থেকে x = কি আসতে পারে? 0। আচ্ছা, এটা একটা ফর্ম হতে পারে, অথবা দিয়ে আমরা লিখবো যে x + 4 = 0 হতে পারে, তাহলে x = -4। এবার -4 এটা কিন্তু ঋণাত্মক, আর ঋণাত্মক মান কিন্তু গ্রহণযোগ্য নয়। কেন? সময় কিন্তু ঋণাত্মক কখনো নেগেটিভ কিন্তু কখনো সময় হয় না, অর্থাৎ ঋণাত্মক কিন্তু কখনো সময় হয় না। তো ওটাই লিখবো যে সময় কখনো ঋণাত্মক হয় না, তাই লিখবো, তাই x = -4 মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের কি হবে? অতএব লিখবো যে x = 6, এই যে 6 আছে, 6 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 6 হয়ে যাবে আমাদের। আচ্ছা, x = 6 হলো। এবার কোশ্চেনে চাইছে কি যে পড়নার কতদিন সময় লাগবে, তাহলে লিখবো যে পড়নার একাকী কাজটি করতে 6 দিন সময় লাগবে।
বাস দিস ইজ সলিউশন। ওকে, টোটালটা কমপ্লিট হয়ে গেলে এবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে লাস্টের অঙ্কটা করব, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তোমাদের এই যে 1.3-তে যতগুলো অঙ্ক আছে কি না, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এটা একটা গেল, আর এটার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, কলমের মূল্যর অঙ্ক। খুব পরীক্ষাতে আসে, তাড়াতাড়ি লিখে বলো খাতার মধ্যে, ওটা একদম ইজি নিয়মে করবো। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 9 নম্বর অঙ্ক, কলমের মূল্য। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 100খানা স্টার লাগিয়ে রাখো এখানে, সিরিয়াসলি বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেভার মিস দ্যাট, মিস করো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো অ্যানালাইসিস করি। কলমের মূল্য প্রতি ডজনে 6 কমলে, প্রতি ডজন বলতে 1 ডজন মানে 12টা, তাই তো? তাহলে 12টাতে কয় টাকা কমছে? 6 টাকা কমছে, খুব ভালো, তাহলে বেশি করে কলম কিনবো, তাই না? কমলে পরে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যেত। ও তার মানে আমি এই যে টাকাতে কলম কিনতাম, তো সেই টাকাতে কি হচ্ছে, 30 টাকা যদি নিয়ে যাই তাহলে আরও কটা আমি বেশি কলম পাচ্ছি, খুব ভালো। 3টি কলম বেশি পাবো। আচ্ছা, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি, মানে যখন কম ছিল কি না, তার আগে কলমের দাম কত ছিল, মানে পূর্বে, মানে যখন দাম অরিজিনাল ছিল, যখন কম ছিল না, মানে সঠিক, মানে আগে যে কলমটা ছিল তার দামটা কত, এখন তো কমে টমে কিছু একটা হয়ে গেছে, কিন্তু তাহলে প্রথমে তো কী ছিল, মানে এর আগে আমি দোকানে গিয়ে যে ঠকতাম, মানে ঠকে যেতাম, অল্প টাকাতে মানে বেশি টাকাতে কিনতাম, তখনকার দামটা কত ছিল, বাস এটাই হচ্ছে অঙ্ক। চলো সলিউশন করে ফেলি, একদম ইজি অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো আমরা লিখবো যে ধরি পূর্বে কলমের মূল্য ছিল, কত ছিল বলো তো? সেটা ছিল হচ্ছে ধরলাম x টাকা করে ছিল কলমের মূল্য। আচ্ছা, এবার 12টি কলমের মূল্য, আচ্ছা 12টি মানে কি সেটা লিখে দিই। দেখো 12টি কলম, এই 12টি কলম মানেই হচ্ছে 1 ডজন। অনেকে বলবে যে ডজন কি, ডজন মানে হচ্ছে 12টিতে কিন্তু 1 ডজন বলা হয়। হ্যাঁ, তো 12টি, এইবার 12টি কলম মানে 1 ডজন কলম। তো দেখো 12টি কলম এর মূল্য, দেখো এক্ষেত্রে ওকে, তো 1 ডজন কলমের মূল্য কত হবে? তাহলে 12টি কলম, একটি কলমের দাম x টাকা, তাহলে 12টি কলমের দাম কী হবে? 12x টাকা। বাস এই তো গেল আমাদের লজিক, 12x টাকা হবে। সেটা লিখলাম। এরপর বলছে যে দেখো কলমের মূল্য প্রতি ডজনে কি বলেছে যে 6 টাকা করে কমছে, 6 টাকা করে কমছে, তাই তো? তাহলে পরে প্রতি ডজনে কলমের মূল্য কত হবে? যদি 6 টাকা করে কমে তাহলে কলমের মূল্য কত হবে? তো লিখবো যে 6 টাকা ডজন প্রতি কলমের মূল্য কমার পর কলমের মূল্য হবে ডজন হিসাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব 12x - 6 এত টাকা। বাস এটা আমরা আলাদা আরেকটা রেজাল্টেন্ট পেয়ে গেলাম। এইবার 12x - 6 টাকায় কলম পাওয়া যাবে কটা? 12টি। 1 টাকায় কটা পাওয়া যাবে এবং 30 টাকায় কতটা পাওয়া যাবে সেটা লিখবো। তো লিখবো দেখো 12x - 6 টাকায় কলম পাওয়া যায় কটা? 12x - 6 টাকায় কলম পাওয়া যায় 12টি, মানে 1 ডজন, 12টি। তো 1 টাকায় কলম পাওয়া যায় 12 বাই লিখবো কত বলো তো? টি মানে চা না, তো 12 ডিভাইডেড বাই চা খাবো না, আচ্ছা চা হয়ে গেল। এইবার আসছে আমাদের কত? 30 টাকায় কলম পাওয়া যায়, 30 টাকায় চা পাওয়া যায়। তো 12 ইন্টু লিখবো 30 ডিভাইডেড বাই লিখবো 12x মাইনাস লিখবো 6। বাস এটা কিন্তু আমাদের একটা পার্ট গেল। এইবার প্রশ্নতে দেখো বলেছে যে 12x ইন্টু হবে 30 ডিভাইডেড বাই হবে 12x মাইনাস, দেখো আবার 30 টাকায় কি হচ্ছে যে আরও কি হচ্ছে, 30 টাকায় আরও 3টি কলম, 30 টাকায় আরও
3টি কলম বেশি পাওয়া যায়। এই তো গেল ভাষা। এইবার দেখো 30 টাকায় কলম পাওয়া যাবে, তাহলে এখন 30 টাকায় কলম পাওয়া যায় কতগুলো? দেখো আগে ছিল কত, 12টি, এখন 3টি মানে 15টি, বাস 15টি লিখে দিলাম। এইবার বাকি পার্টটা এখানে করব। সেই পার্টটা কী হবে দেখো, 30 টাকায় আমাদের 15টি কলম পাওয়া যাচ্ছে। তো এখন আমরা বলতে পারি কীরকম, যে এই যে দেখো 12 ইন্টু 30, এটা ডিভাইডেড বাই কী হতে পারে, 12 ইন্টু 30, 12x মাইনাস কত লিখবো দেখো এখানে 6, এটা সমান সমান কত আছে আমাদের এখানে 15 আছে, তাই তো? তো এটা ইকুয়ালস টু 15 আছে, তো আমরা এখানে 15 লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করতে হবে। তো দেখতে পারি এখানে আমাদের কত আসছে, এবারটাকে ডিভাইড করে দিতে পারি। তো 1 ডিভাইডেড বাই 12x মাইনাস 6, তো 15 ডিভাইডেড বাই আমাদের হবে 12 ইন্টু 30, একটু করি, এটাই 15 দুগুণে কাটলে 2 হচ্ছে, 12 দুগুণে কত 24, 1/24 হয়ে যাচ্ছে। এবার দেখো সবগুলোর উপরে কিন্তু 1 আছে, 1 ওয়াজ জাস্ট ভ্যানিশ, তাহলে 12x মাইনাস 6 ইকুয়ালস টু কত হবে 24, বাদে লেখো দেখো 12x মাইনাস 6 ইকুয়ালস টু 24, বাদে লেখো দেখো 12x, দুটো লাইন রিপিটেশন হয়ে গেল না? তো এটা ওইদিকে নিয়ে চলে যেতে পারি, তাহলে তো আমাদের আরেকটু শর্ট হয়ে যাচ্ছে। তাহলে 24 এদিকে আসলে পরে হয়ে যাবে 6 মানে 30 হয়ে গেল। তাহলে এখানে আসছে 30 ডিভাইডেড বাই x সমান সমান লিখতে পারি 30 ডিভাইডেড বাই হবে 12। আচ্ছা, তাহলে 30 ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে পূর্বে 1 ডজন কলমের মূল্য ছিল, পূর্বে 1 ডজন কলমের মূল্য ছিল, কি লিখবো, 1 ডজন বলতে 12x টাকা ছিল, 12 ইন্টু 30/12, কাটাকাটি করলে কি হবে 30, অর্থাৎ 30 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে গেল। বাস এটাই সলিউশন। ওকে, আমাদের অঙ্ক কমপ্লিট হলো। আমি প্রথমে বলছিলাম 1 থেকে 9 পর্যন্ত করবো, তো কমপ্লিট হয়ে গেল। এইবার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার কাছে অনলাইনে পড়বে তাদের জন্য আমি একটা লিঙ্ক প্রোভাইড করবো, জয়েন হয়ে যেও। ওকে, খুব ভালো থেকো।